হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি থার্ড সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের C7 অর্থাৎ ইন্ডিয়ান লজিকে আমরা তর্ক সংগ্রহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা শুরু করেছিলাম বুদ্ধির লক্ষণের আলোচনা। তো বুদ্ধির লক্ষণে আমরা দুরকম যে লক্ষণ দেওয়া আছে তর্ক সংগ্রহ ও তর্ক সংগ্রহ দীপিকায়, সেই দুটো লক্ষণ নিয়েই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। এরপর আমরা বুদ্ধির বিভাগ নিয়ে আলোচনা করব। তর্ক সংগ্রহে বুদ্ধির বিভাগ আলোচনা করতে গিয়ে অন্নম ভট্ট বলেছেন সা দ্বিবিধা, অর্থাৎ বুদ্ধি দুই প্রকার। সা দ্বিবিধা। এবার এই দুই প্রকার কি? স্মৃতির অনুভবশ্চ, স্মৃতির অনুভবশ্চ। দুটোর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, একসাথেই মানে গোটাটা লিখতে গেলে একসাথেই লিখতে হবে। স্মৃতির অনুভবশ্চ অর্থাৎ স্মৃতি ও অনুভব। তাহলে দুই প্রকার বুদ্ধি কি? দুই প্রকার বুদ্ধি হলো স্মৃতি ও অনুভব। এটা হচ্ছে বুদ্ধির শ্রেণী বিভাগ। এবার একটা একটা করে আলোচনা করব আমরা। আজকে আমরা স্মৃতি নিয়ে আলোচনা করব। এবার স্মৃতির লক্ষণ দিতে গিয়ে তর্ক সংগ্রহে অন্নম ভট্ট যা বলেছেন সেটি বলছি, মানে সেই লক্ষণটা বলছি। স্মৃতির লক্ষণে অন্নম ভট্ট বলছেন সংস্কার মাত্র জন্য জ্ঞানং স্মৃতি। সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি, গোটাটা কিন্তু একসাথে। হ্যাঁ, সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি। তাহলে আমরা এখানে কি কি শব্দ পাচ্ছি? সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি। সংস্কার মাত্র জন্য জ্ঞান হচ্ছে স্মৃতি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে বলতে হয় যে জ্ঞান ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, পরামর্শ ইত্যাদি থেকে উৎপন্ন হয় না। হ্যাঁ, আমরা জ্ঞান নিয়ে তো আগেও আলোচনা করেছি, আগের যে সেমিস্টারগুলো আমি আগেও বলেছি, ন্যায় যখন পড়েছি, বৈশেষিক যখন পড়েছি, দর্শন, তো সেখানে জ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। সে কোনো জ্ঞান হতে গেলে ইন্দ্রিয় তার অর্থের মধ্যে যে সন্নিকর্ষ, তার থেকে জ্ঞানের যে উৎপত্তি, এই বিষয়গুলো আমাদের জানা আছে। তো আমরা এখানে কি বলছি? এক্ষেত্রে কি বলছি? এক্ষেত্রে বলছি যে জ্ঞান ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, অর্থাৎ ইন্দ্রিয় ও অর্থের মধ্যে যে সন্নিকর্ষ, তার দ্বারা উৎপন্ন হয় না। যে জ্ঞান পরামর্শ ইত্যাদি থেকেও উৎপন্ন হয় না, কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হয়। কি থেকে উৎপন্ন হয়? কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হয়, তাই হলো স্মৃতি। এই লক্ষণটি যেটা আমি বললাম, তার মানে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ থেকে উৎপন্ন হচ্ছে না, পরামর্শ থেকে উৎপন্ন হচ্ছে না, কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হচ্ছে যে জ্ঞান, তাকেই বলা হচ্ছে স্মৃতি। এবার সংস্কার থেকে উৎপন্ন হওয়া, তো এই সংস্কার শব্দটিকে আগে আমাদের জানতে হবে। তা না হলে লক্ষণটার যে অর্থ, তার নিহিতার্থ, সেটা কিন্তু বোঝা সম্ভব হবে না। এবার ন্যায় বৈশেষিক মতে সংস্কার বলতে কি বোঝাচ্ছে, এটা তোমরা কিন্তু আগেও জেনে এসেছো, তবুও আরেকবার এই জায়গায় আমাদের আলোচনা প্রসঙ্গে এটা আনতে হচ্ছে, তা কারণ যদি মনে না থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে। তো ন্যায় বৈশেষিক মতে সংস্কার কিন্তু তিন প্রকার। বেগ, স্থিতিস্থাপক ও ভাবনা। বেগ, স্থিতিস্থাপক ও ভাবনা। এদের মধ্যে বেগরূপ সংস্কার, বেগ রূপ সংস্কার পৃথিবী, জল, তেজ, বায়ু ও মনে থাকে। পৃথিবী, জল, তেজ, বায়ু ও মনে থাকে। কে থাকে? বেগরূপ সংস্কার। এবার স্থিতিস্থাপক রূপ যে সংস্কারের নাম বললাম, সেটা কোথায় থাকে? সেটা থাকে কেবলমাত্র পৃথিবীতে। আর ভাবনারূপ যে সংস্কার, সেটি থাকে কেবলমাত্র আত্মাতে। এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। তাহলে বেগরূপ সংস্কার পৃথিবী, জল, তেজ, বায়ু, মনে থাকে। স্থিতিস্থাপক থাকে হচ্ছে পৃথিবীতে,
আর ভাবনা থাকে হচ্ছে আত্মাতে। তো এই যে আত্মাতে থাকে, তো এই 3 প্রকার যে সংস্কার, বেগ, স্থিতিস্থাপক ও ভাবনা, এর মধ্যে বেগ আর স্থিতিস্থাপক হচ্ছে ভৌতিক ধর্ম, ভৌতিক ধর্ম, এবং ভাবনা হচ্ছে আত্মার ধর্ম বা গুণ বিশেষ। বেগ আর স্থিতিস্থাপককে ভৌতিক ধর্ম বলা হলো কারণ এরা ভৌত পদার্থকে কেন্দ্র করে রয়েছে, অনুপরমাণুযুক্ত যে ভৌত পদার্থগুলো তাদেরকে কেন্দ্র করে রয়েছে, কিন্তু ভাবনা রয়েছে কিন্তু একটি অভৌতিক পদার্থ যেটা হচ্ছে আত্মা। আত্মাকে আমরা অনুপরমাণু দিয়ে মাপতে পারি না, তো আত্মার মধ্যে একটা গুণ বিশেষ রূপে অবস্থান করে। এবার তাহলে যদি আরও ডিটেলসে বলি অন্নম ভট্টের ভাষায়, তাহলে আত্মধর্ম যে মানে আত্মার যে ধর্ম, সেই আত্মধর্ম ভাবনাকেই এখানে কিন্তু যে সংস্কারের কথা আমরা এতক্ষণ লক্ষণের ক্ষেত্রে বলছিলাম সেই সংস্কারের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সংস্কারের অন্তর্ভুক্ত কিন্তু অপর দুটো যে ভাব মানে স্থিতিস্থাপকতা ও বেগ যে সংস্কার রয়েছে তাদেরকে আমার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি বুদ্ধিকে তোমার হচ্ছে স্মৃতিকে ব্যাখ্যা প্রসঙ্গে যে সংস্কারের বারবার উল্লেখ করছি, যে সংস্কার মাত্র জন্য জ্ঞান স্মৃতি, তো এই সংস্কারটা হচ্ছে এই আত্মধর্মরূপ যে ভাবনা, সেই সংস্কারের কথা কিন্তু বলা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মানে মনে রাখতে হবে যে কোন ভাবনার কথা অ্যাকচুয়ালি অন্নম ভট্ট এখানে বলতে চাইছেন। এটা হচ্ছে আত্মধর্মরূপ যে ভাবনা, যে ভাবনা এক প্রকার কি সংস্কারের একটি প্রকার, কিন্তু অন্য 2 প্রকার নিয়ে এখানে আমাদের খুব একটা ক্রিয়াকলাপ নেই। আমার দরকার যেটা, প্রয়োজন যেটা স্মৃতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আত্মধর্মরূপ যে ভাবনা তাকে। এই প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু দীপিকায় অন্নম ভট্ট বলেছেন ভাবনাক্ষ সংস্কার, ভাবনাক্ষ সংস্কার। তাহলে ওই একই কথা, মানে ভাবনা, যে ভাবনা বলা হলো ভাবনারূপ যে সংস্কার, সেই সংস্কারটাই হচ্ছে আমার স্মৃতি উৎপন্নের ক্ষেত্রে সহায়ক। আরও ডিটেলসে বলি তাহলে, যে জ্ঞান কেবল আত্মধর্ম ভাবনা নামক সংস্কারের দ্বারা উৎপন্ন হয়, যে জ্ঞান কেবলমাত্র আত্মধর্ম ভাবনা নামক সংস্কারের দ্বারা উৎপন্ন হয়, তাকেই স্মৃতি বলে। তাকেই স্মৃতি বলে। খুব ইম্পর্টেন্ট লাইন, ভালোভাবে নোট ডাউন করে রাখবে। এই হয়ে গেল সংস্কার, ঠিক কোন সংস্কারের থেকে স্মৃতি উৎপন্ন হচ্ছে বা স্মৃতির লক্ষণ দিতে গিয়ে অন্নম ভট্ট কী বলেছেন, দীপিকায় কী বলেছেন, একটা ডিটেলসে আলোচনা হয়ে গেল। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ফার্স্টেই যে লক্ষণটার কথা আমি বললাম, যেটা অন্নম ভট্ট দিয়েছেন তর্ক সংগ্রহতে, সংস্কার মাত্র জন্য জ্ঞানং স্মৃতি। আমরা পূর্বেও মানে এর আগেও বুদ্ধির যে লক্ষণ তার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা করেছিলাম। ঠিক একই ব্যাখ্যা আমি বলেছিলাম যে তর্ক সংগ্রহ এরকম প্রত্যেকটা লক্ষণের ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা কিন্তু হবে, কারণ প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব স্থানে বসার যে মাহাত্ম্য, সেটা আলাদা একটা মাহাত্ম্য বলতে পারো, একটা গুরুত্ব রয়েছে, ওটা এমনি এমনি আসেনি ওই শব্দটা ওখানে। তো ঠিক ওই কাজটা এখানে আরেকবার আবারও করব, যে এই যে শব্দটা সংস্কার মাত্র জন্য জ্ঞানং স্মৃতি, এখানে প্রত্যেকটি শব্দের গুরুত্ব আর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হবে। তাহলে এটাকে যদি আমি অংশে বিভক্ত করি, সংস্কার মাত্র জন্য জ্ঞানং, তাহলে আমি এখানে কি কি শব্দ আলাদা করে পাবো। আমি এই বিষয়টাকে একটু ব্যাক সাইড থেকে, এই যে সংস্কার মাত্র জন্য জ্ঞানং, এখান থেকে মানে ব্যাক সাইড থেকে ভাঙবো। আমি লাস্ট থেকে দেখো পাচ্ছি জ্ঞান, পাচ্ছি জ্ঞানং বলা হচ্ছে, তারপরে বলছি যেটা হচ্ছে সংস্কার জন্য,
আর কি বলা হচ্ছে? মাত্র। তাহলে জ্ঞান তো রয়েছে, জ্ঞান একটা ভাঙলাম, একটা হচ্ছে যেটা সংস্কার জন্য অর্থাৎ সংস্কার থেকে উৎপন্ন হয়, এবং একটা শব্দ এক্সট্রা আছে সেটা হচ্ছে মাত্র। সংস্কার মাত্র জন্য স্মৃতি। এবার আমরা জ্ঞান শব্দটা এখানে কেন রয়েছে, বা তোমরা আলোচনার ক্ষেত্রে আগে পরেও আলোচনা করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয়, সাপোজ এটা তুমি লিখছো, তখন তুমি আগে সংস্কারের শব্দের গুরুত্বটা, তারপর মাত্র, তারপর সংস্কার জন্য, তারপর তোমার জ্ঞান শব্দটার ব্যাখ্যা করতেই পারো। মানে এটার কোনো সিরিয়াল মেনটেনের কোনো দরকার নেই, কিন্তু আমি ব্যাক সাইড থেকে ভাঙছি। তো জ্ঞান, ফার্স্টে আমি যেটা নিচ্ছি যে শব্দটা, যে এখানে বলা হচ্ছে সংস্কার মাত্র জন্য জ্ঞানাং। এবার জ্ঞান কেন বলা হলো, বা জ্ঞান শব্দটা এখানে যে ইউজ করা হয়েছে তার প্রয়োজনীয়তা ও গুরুত্বটা কি? লক্ষণ বাক্য থেকে তো গুরুত্ব বুঝতে গেলে সবসময় তাকে আগে সরিয়ে নিতে হয়। সাপোজ ওই শব্দটা যদি আমি ব্যবহার না করি তাহলে কি হবে? তাহলেই তার প্রয়োজনীয়তাটা কিন্তু উঠে আসবে। যদি আমি জ্ঞান শব্দটাকে অপসারিত করি, তাহলে দেখব আমার লক্ষণটা কি এসে দাঁড়ায়। তাহলে হবে সংস্কার মাত্র জন্য স্মৃতি। জ্ঞানটাকে তুলে দিলাম, সংস্কার মাত্র জন্য স্মৃতি। তার মানে যদি আমি এটাকে ভাঙি, বাংলায় যদি ভাঙি, এটা তো আমি সংস্কৃততে বললাম সংস্কার মাত্র জন্য স্মৃতি, যার অর্থ দাঁড়ায় যা মাত্র সংস্কার থেকে বা সংস্কার মাত্র থেকে উৎপন্ন তাই স্মৃতি। যা সংস্কার মাত্র থেকে উৎপন্ন তাই হলো স্মৃতি। এবার যা কিছু সংস্কার মাত্র থেকে উৎপন্ন তাই যদি স্মৃতি হয়, তাহলে কিন্তু লক্ষণটা অতিব্যাপ্তি দোষে দুষ্ট হবে। কারণ সংস্কার মাত্র থেকে কিন্তু সংস্কার ধ্বংস এটারও উৎপত্তি ঘটে। তাহলে অতিব্যাপ্তি দোষে দুষ্ট কোথায় হচ্ছে, সেটা সেই স্থানটা কোনটা? সেটা হচ্ছে সংস্কার ধ্বংসের ক্ষেত্রেও লক্ষণটি প্রযুক্ত হয়ে যাচ্ছে। যাতে সংস্কার ধ্বংসের ক্ষেত্রে এই লক্ষণটি প্রযুক্ত না হয়, সেজন্যই কিন্তু জ্ঞান শব্দটা ব্যবহার করা হয়েছে। খুব কেয়ারফুলি, মাইন্ডফুলি পজ করে করে লাইনগুলো লিখে রাখবে, না হলে কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। কারণ এটা বারবার পড়ে আত্মস্থ করতে হবে, তা না হলে কিন্তু বিষয়টাকে বুঝতে পারবে না। তো আমি কি বললাম তাহলে? সংস্কার ধ্বংস, এই ক্ষেত্রটা সংস্কার ধ্বংসের ক্ষেত্রে লক্ষণটা প্রযুক্ত হয়ে যাবে কখন? যদি জ্ঞান শব্দটা না থাকে। এই জ্ঞান শব্দটা দেওয়া হয়েছে ওই অতিব্যাপ্তি দোষটাকে মানে নির্মূল করার জন্য। এবার তাহলে বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করি, সংস্কার ধ্বংস বিষয়টাকে। ধ্বংস কিন্তু একটা কার্য, হ্যাঁ, ক্রিয়া। তো কোনো কিছু ভাঙতে গেলেও তো একটা এফোর্ট দরকার, হ্যাঁ, একটা তোমাকে হাত দিয়ে কোনো কিছু ভাঙতে হবে, এটা তার কার্য। এবার ওই যে কার্যটা, কোনো কার্যের তার একটা কারণ থাকবে। তার কারণটা কি হবে? তার পূর্ববর্তী যে অবস্থা। এবার আমরা প্রতিযোগী জেনেছিলাম, কোনো কার্যের প্রতিযোগিতার কারণ হয়। একটা ঘটের অভাব আছে, বা একটা ঘটের ধ্বংস হবে, একটা ঘটের ধ্বংসাভাব আছে, তার প্রতিযোগীকে ঘট। ধ্বংসটার কারণ কে হবে? ঘট নিজে হবে। ঘটের যদি উপস্থিতি না থাকে, তাহলে ঘটাভাব বা ঘটের ধ্বংসরূপ কার্যটা ঘটবে কি করে? তোমার কাছে একটা কলম যদি না থাকে, তুমি কলমটা ভাঙবে কি করে? তাহলে কলম ভাঙারূপ যে ক্রিয়াটা, যে কার্যটা, তার কারণ কে হচ্ছে? কলম নিজে হচ্ছে, তাই তো? ঠিক একইভাবে সংস্কার যে ধ্বংস হচ্ছে, সংস্কার ধ্বংসরূপ বা যে কার্যটা, তার প্রতিযোগী কে হবে? তার পূর্বে অবস্থিত যে সংস্কার, সে নিজে। তাহলে সংস্কারকেই সংস্কার ধ্বংসের কারণ রূপে গণ্য করতে হচ্ছে। তাহলে সংস্কারের
সংস্কার রূপ কারণ থেকে, অর্থাৎ জন্য হয়ে কে উৎপন্ন হচ্ছে? সংস্কারের ধ্বংসরূপ যে অভাব। কিন্তু আমি তো অভাবকে নিয়ে স্মৃতি উৎপন্ন করতে পারি না, কারণ স্মৃতি হচ্ছে একটা ভাব পদার্থ। জ্ঞান হলো ভাববাচক একটি পদ, মানে আমি যদি স্মৃতিটাকে, আমি তো স্মৃতি ব্যাখ্যা করছি, তো স্মৃতি ব্যাখ্যায় বা স্মৃতির লক্ষণ দিতে গিয়ে আমি অভাবকে নিয়ে তো কার্যকলাপ করতে পারি না, কারণ ওটা একটা ভাবরূপ পদার্থ, ভাবরূপ বিষয়। সংস্কার ধ্বংস কিন্তু তাহলে সংস্কার জনিত। জনিত কথাটার অর্থ হচ্ছে জন্য হয়ে, মানে কারণ হয়ে। সংস্কার তাহলে কার কারণ হচ্ছে? সংস্কার যেমন জ্ঞানেরও কারণ হচ্ছে, মানে স্মৃতিরও কারণ হচ্ছে, কোনো জ্ঞান উৎপন্নর কারণ হচ্ছে, একইভাবে সংস্কার ধ্বংসেরও কারণ হচ্ছে। তো আমাকে স্পেসিফাই করতে হবে, তো স্মৃতির ক্ষেত্রে আমি ঠিক কোন বিষয়টাকে নিতে চাই? তো স্মৃতির বিষয়ে আমি জ্ঞানটাকে নিতে চাই, অভাবরূপ কোনো ক্রিয়াকে নিতে চাই না। সংস্কারের হতেই পারে, অনেক রকম ক্রিয়া থাকতেই পারে, কিন্তু আমার প্রয়োজন কেবলমাত্র জ্ঞানটা। সেই জায়গাটাকে স্পেসিফাই করার জন্য কিন্তু এই জ্ঞান শব্দটাকে, ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। স্মৃতি অবশ্যই এক প্রকার জ্ঞান, যা সংস্কার থেকেই উৎপন্ন, ঠিক আছে? কিন্তু সংস্কার থেকে আরেকটা কি উৎপন্ন হচ্ছে? সংস্কার ধ্বংসরূপ যে কার্য, সেটা উৎপন্ন হচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমার স্মৃতিতে কোনো দরকার নেই। কিন্তু আমি যদি জ্ঞান শব্দটা ইউজ না করি, ব্যবহার না করি, তাহলে সেক্ষেত্রেও আমার লক্ষণটা ব্যবহৃত হয়ে যাচ্ছে অনিচ্ছাকৃতভাবে। সুতরাং আমাকে স্পেসিফিক একটা জায়গা করে দিতে হবে যাতে ওই দিকে না যায়, লক্ষণটা অন্যদিকে না চলে যায়। সেজন্য এই জ্ঞান শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে সংস্কার ধ্বংসে যে অতিব্যাপ্তি দোষ, সেটাকে নিবারণ করার জন্য এই যে লক্ষণটি, স্মৃতির লক্ষণটি, সেখানে জ্ঞান শব্দটা প্রযুক্ত হয়েছে। নেক্সট যে ওয়ার্ড, সেটা হচ্ছে বলেছি যে সংস্কার জন্য। এবার সংস্কার জন্য এই শব্দটার কি গুরুত্ব আছে বা প্রয়োজনীয়তা আছে? তো শুরুতেই আমরা কি করব? সংস্কার জন্য কথাটা আমরা অপসারিত করে নেব বা তুলে নেব। তাহলে লক্ষণ থেকে সংস্কার জন্য যদি এই শব্দটুকু যদি আমরা অপসারিত করি, তাহলে আমাদের লক্ষণটা কি দাঁড়াবে? দাঁড়াবে জ্ঞানম স্মৃতি। জ্ঞানম স্মৃতি। তাহলে স্মৃতি হলো জ্ঞান। স্মৃতি যদি জ্ঞান হয় ভালো, তাহলেও কিন্তু এখানে আমরা অতিব্যাপ্তি দোষ, এটা ভীষণ ইজি বোঝা। আগেরটা একটু কঠিন ছিল, জ্ঞান বিষয়ে যে আলোচনাটা সেটা একটু কঠিন ছিল। তো এখানে যদি জ্ঞান স্মৃতি হয়, তাহলেও কিন্তু অতিব্যাপ্তি দোষ হবে, কারণ জ্ঞান প্রচুর উপায়, প্রচুর ভাবে হতে পারে, প্রচুর ক্ষেত্রে হতে পারে। তো আমরা শুরুতেই আলোচনায় বলেছিলাম যে কীরকম জ্ঞানকে অ্যাকচুয়ালি স্মৃতি বলা হচ্ছে। আমি বলেই দিয়েছিলাম যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ পরামর্শ থেকে উৎপন্ন হয় না, কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হয়, তাই হচ্ছে স্মৃতি। সুতরাং এই যে ইন্দ্রিয় সন্নিকর্ষ থেকে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্মৃতি তাহলে প্রযুক্ত হয়ে যাচ্ছে, কারণ আমি বললাম স্মৃতি হলো জ্ঞান। তো জ্ঞান তো আমার বিভিন্ন উপায় হচ্ছে, বিভিন্ন উপায় হতে পারে, তো সব উপায়গুলোই এর ইনক্লুডিং হয়ে যাচ্ছে, এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? অতিব্যাপ্তি দোষ হবে। ঘট পটাদি প্রত্যক্ষ অবশ্যই জ্ঞান। আমি যে প্রত্যক্ষ করছি, ঘট পট, ঘর বাড়ি মানুষ, এগুলো যে প্রত্যক্ষ করছি, বা কোনো শব্দ প্রত্যক্ষ করছি, কোনো টেস্ট প্রত্যক্ষ করছি, সবই তো আমার জ্ঞান হচ্ছে। তো সবই হচ্ছে, তাহলে কি স্মৃতির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যদি জ্ঞানমই স্মৃতি হয়, যদি জ্ঞানই স্মৃতি হয়, তাহলে এক্ষেত্রে এই বিষয়টাকে রেস্ট্রিক্টেড করার জন্য, এই অতিব্যাপ্তিটাকে নিবারণ করার জন্য কি বলা হলো? সংস্কার জন্য শব্দটা ব্যবহার করা হচ্ছে। তো প্রত্যক্ষে জ্ঞানত্ব থাকলেও তা কিন্তু আমি যা প্রত্যক্ষ করছি সেখানে কি হচ্ছে? জ্ঞান হচ্ছে, আমি একই কথা বললাম, সেখানে জ্ঞানত্ব থাকলেও তা কিন্তু সংস্কার জন্য নয়। সুতরাং এই যে সংস্কার জন্য শব্দটা যদি আমি ব্যবহার করি, তাহলে এই অতিব্যাপ্তি দোষটা কিন্তু নিবারিত হয়। সুতরাং
এই অতিব্যাপ্তি যা ইন্দ্রিয় উৎপন্ন হয় তা ইন্দ্রিয় জন্য, তো ইন্দ্রিয় জন্য জ্ঞানগুলোকে নিবারিত করার জন্য কিন্তু এই সংস্কার জন্য শব্দটা ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। নেক্সট শব্দ হচ্ছে যেটা লাস্ট, সেটা হচ্ছে মাত্র। তা আমি আরেকবার বলছি, সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি। তো সংস্কার জন্য কেন ব্যবহার করা হয়েছে, জ্ঞানং কেন ব্যবহার করা হয়েছে, এই দুটো আলোচনা আমরা করে ফেললাম। এবার একটা ছোট্ট শব্দ আছে মাত্র। মাত্র শব্দটাকে মিডিলে ইউজ করা হয়েছে, সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি। এই শব্দটার কি গুরুত্ব রয়েছে? তো মাত্র শব্দটা যদি অপসারিত করে নিই তাহলে কি দাঁড়াবে? সংস্কার জন্যং জ্ঞানং স্মৃতি। স্মৃতি হলো সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান। সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান যদি স্মৃতি হয় তাহলেও আবারও অতিব্যাপ্তি দোষ হবে। কারণ এটাও কিন্তু যদি একটু মনে করো তাহলে প্রত্যাভিজ্ঞা জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি ছিল? সংস্কার জ্ঞান ছিল। সংস্কারজনিত জ্ঞান কিন্তু আমাদের প্রত্যাভিজ্ঞাও। এই দেবদত্তই সেই দেবদত্ত যাকে আমি 10 বছর আগে দেখেছিলাম। তো সেই সময় দেখা দেবদত্তকে এই সময় কিন্তু আমি ইন্দ্রিয় সন্নিকর্ষের দ্বারা প্রত্যক্ষ করছি। তো এটা কিন্তু এক প্রকারের সংস্কার জন্য প্লাস প্রত্যক্ষ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য। তো এই দুটোর প্লাস হয়ে কিন্তু আমার প্রত্যাভিজ্ঞা জ্ঞান হয়। মনে করার চেষ্টা করো তোমরা। তো সেই পূর্বের কাউকে বা পূর্বের কোনো কিছুকে বর্তমানে দেখে পরিচিত রূপে, সেই আগের পরিচিত রূপে যে রিয়ালাইজেশন, যে জ্ঞান হয় আমাদের, সেটাকে বলে প্রত্যাভিজ্ঞা। তো এই প্রত্যাভিজ্ঞা আর স্মৃতি কি এক জিনিস? স্মৃতির লক্ষণে যেটা বারবার বলা হচ্ছে, তাহলে প্রত্যাভিজ্ঞাতেও যদি প্রত্যাভিজ্ঞা যদি আমাদের এই জ্ঞানটার ইনক্লুডিং হয়ে যায় তাহলে তো অতিব্যাপ্তি দোষ হবেই। অতিব্যাপ্তি দোষ মানে যেখানে আমার প্রয়োজন নেই সেখানেও আমার লক্ষণটা চলে যাচ্ছে। তো প্রত্যাভিজ্ঞা আমার তো প্রয়োজন নেই। আর প্রত্যাভিজ্ঞা আমার সেই স্মৃতির যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করে না। প্রত্যাভিজ্ঞারূপ জ্ঞান সংস্কারজনিত, অবশ্যই সংস্কার জন্য জ্ঞান, কিন্তু সেখানে কিন্তু কি থাকছে? সেখানে একটা স্পেশাল ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ সহকৃত জ্ঞান, যা স্মৃতির অন্তর্ভুক্ত হতে পারে না। প্রত্যক্ষ সহকৃত, এই যে আমি এখন দেখতে পাচ্ছি যেই ব্যক্তিটাকে, এখন এই মুহূর্তে আমার সামনে যে ব্যক্তি আছে, এটা সেই দেবদত্ত যাকে আমি কাশিতে দেখেছিলাম বা যাকে আমি 10 বছর আগে চিনতাম। হ্যাঁ, হয়তো সামান্য একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এই ব্যক্তি সেই ব্যক্তি। তো এখন তো প্রত্যক্ষ সহকৃত জ্ঞানটা হচ্ছে আর আগের জ্ঞানটাকে নিয়ে হচ্ছে। তো সেটা হচ্ছে আগের জ্ঞানটাকে যেটা নিয়ে হচ্ছে সেটা সংস্কার জন্য, আর এখন যেটা সেটা প্রত্যক্ষ সহকৃত। তো দুটোর প্লাস পয়েন্ট হচ্ছে ইকুয়াল টু প্রত্যাভিজ্ঞা। কিন্তু এই রকম জ্ঞান কিন্তু স্মৃতি হতে পারে না। সেই প্রত্যাভিজ্ঞাতে যাতে আমাদের লক্ষণটা অতিব্যাপ্তি দোষে দুষ্ট না হয় বা প্রত্যাভিজ্ঞাতে যাতে চলে না যায়, সেজন্য মাত্র শব্দটি ব্যবহার করা হয়েছে, যাতে কেবলমাত্র সংস্কার জন্য জ্ঞানের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রে নীলকণ্ঠ একটা অভিমত দিয়েছেন, সেটা বলেছেন, যদিও স্মৃতির উৎপত্তিতে সংস্কার অন্যতম নিমিত্ত কারণ, তথাপি কেবল সংস্কার থেকে স্মৃতি উৎপন্ন হতে পারে না। এটা নীলকণ্ঠের একদম একান্ত নিজস্ব অভিমত। তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি নীলকণ্ঠের অভিমত হচ্ছে যে সংস্কার মাত্র জন্য জ্ঞানং স্মৃতি, এই যে লক্ষণটা অন্নম ভট্ট দিয়েছেন, সেটা হচ্ছে অসম্ভব দোষে দুষ্ট। তিনি বলেছেন এই পুরো লক্ষণটা কি? অসম্ভব দোষে দুষ্ট। কারণ এইভাবে একটা নিমিত্ত কারণ রূপে সংস্কার অবশ্যই কাজ করে, কিন্তু সংস্কার থেকে স্মৃতি উৎপন্ন হতে পারে না। স্মৃতি হচ্ছে এক প্রকার জ্ঞান, এবং জ্ঞানের উৎপত্তিতে সমবায়ী কারণ রূপে আত্মা, অসমবায়ী কারণ রূপে আত্মমনোসংযোগ, এবং নিমিত্ত কারণ রূপে আমরা জানি যে দিক, কাল, ঈশ্বর, অদৃষ্ট ইত্যাদি বর্তমান থাকে। এবার সংস্কার নামক একটি নিমিত্ত কারণের উল্লেখ করলে স্মৃতিরূপ জ্ঞানের সঠিক ব্যাখ্যা হয় না। তাই
কারণ হচ্ছে আমি বললাম যে নিমিত্ত কারণ কিন্তু আমাদের অনেকগুলো থাকে। এগুলো আমরা যখন ওই করণ পড়েছিলাম তখন আমরা এগুলো পড়েছিলাম যে কাল, দিক কাল, তারপর অদৃষ্ট ইত্যাদি সব বর্তমান থাকে। কিন্তু আমি কি বলছি যে স্মৃতির ক্ষেত্রে সংস্কারকে কিন্তু একটা বিশেষ নিমিত্ত কারণের স্থান দিচ্ছি এবং সংস্কারকে দিয়েই স্মৃতির লক্ষণটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাই তিনি বলেছেন যেটা একটা অসম্ভব দোষে দুষ্ট, কারণ এইভাবে স্মৃতিকে ব্যাখ্যা করা যায় না। তো নীলকণ্ঠের মতে তাহলে স্মৃতির লক্ষণ কেমন হবে? তিনি বলছেন, নীলকণ্ঠ বলছেন যে স্মৃতির লক্ষণ হবে যে জ্ঞান ইন্দ্রিয়াদি জন্য না হয়ে কেবল সংস্কার জন্য হয়, তাই হলো স্মৃতি। অর্থাৎ মাত্র শব্দের অর্থ সংকোচ করে লক্ষণটির অর্থ এভাবে করতে হবে: চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন নয় এমন যে মাত্র সংস্কার জ্ঞান, তাই হলো স্মৃতি। তোমরা এইটুকু নীলকণ্ঠের যে পোর্শনটা লাস্টের, সেই লাস্ট লাইনটা না হয় তোমরা ছেড়েই দাও। তিনি যে সিম্পল কথাটা বললেন যে জ্ঞান ইন্দ্রিয়াদি জন্য না হয়ে কেবল সংস্কার জন্য হয়, তাই হলো স্মৃতি। তিনি এইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নীলকণ্ঠ অন্নম ভট্টকে একটা সমালোচনা করে তার দেওয়া মানে অন্নম ভট্টের দেওয়া যে লক্ষণ তার একটা দুর্বল দিক তুলে ধরেছেন, যে এইভাবে করলে সেটা, এইভাবে লক্ষণ দিলে সেটা অসম্ভব দোষে দুষ্ট হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেইটুকু প্রয়োজন যে অন্নম ভট্টের লক্ষণ এবং অন্নম ভট্ট লক্ষণে যে শব্দগুলো ব্যবহার করেছেন তাদের গুরুত্ব কি আছে লক্ষণটিতে, সেই পোর্শনটা আমাদের এখানে আলোচনা শেষ হলো। এরপর আমরা নেক্সট অনুভব নিয়ে আলোচনা করব, যেটা স্মৃতি ও অনুভব দুটি ভাগ বলেছিলাম। তো এরপরে আমরা অনুভব নিয়ে আলোচনা করব। স্মৃতির ভাগটা পুরোটাই এখানে শেষ হয়ে গেল। যা কিছু আলোচনা হলো তোমরা খুব কেয়ারফুলি নোট ডাউন করে রাখবে, কারণ পোর্শনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং লেখা না থাকলে, বারবার না পড়লে বিষয়গুলো কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।